24শে জানুয়ারি 1969 আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের মানুষ ফেটে পড়ে গণ অভ্যুত্থানে। ঢাকার রাজপথ যেন তপ্ত দাবানল। গণদাবির মুখে 25শে মার্চ আইয়ুব খান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করেন। তবে শোষণ আর বঞ্চনার জাঁতাগলে পিষ্ট বাঙালির ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না। 25শে মার্চ আইয়ুবের পতন ঘটলেও বাঙালির ভাগ্যে লেখা হয়েছিল এক নিকষ কালো অধ্যায়। ক্ষমতা দখলের পর ইয়াহিয়া পাকিস্তানে সামরিক শাসন জারি করেন, সেই সাথে সংবিধান স্থগিত করেন এবং জাতীয় ও প্রাদেশিক উভয় পরিষদ বিলুপ্ত ঘোষণা করেন। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সমস্যা সমাধানে ইয়াহিয়া আশ্রয় নেন এক কূটকৌশলে। Elections will take place. I have left this decision to the Chief Election Commissioner, who is a completely independent body. 1970 সালের যে নির্বাচন অনুষ্ঠিত হয়, ইয়াহিয়া খানের সেই প্রতিশ্রুতি অনুযায়ী যে নির্বাচন দেওয়ার কথা ছিল, সেটা বেশ পূর্বেই ভুট্টো আর ইয়াহিয়া খানের একটা সাক্ষাৎ হয় এবং এটা এস এ করিম, আমাদের অ্যাম্বাসেডর ছিলেন, ফরেন সেক্রেটারি ছিলেন, এস এ করিমের একটা বই আছে, ট্রায়াম্প অ্যান্ড ট্র্যাজেডি। তো ওই বইতে তিনি এটা উল্লেখ করেছেন এবং এটা আবার উল্লেখ আছে আসগর খানের বই থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে এবং সেখানে ভুট্টো এবং ইয়াহিয়া খান বলছে যে আমরা দুজন মিলে একটা খুব ভালো টিম হবে, আমরা দেশ চালাবো। এবং তখন কথাটি এসেছে যে আওয়ামী লীগ কী করে সামলানো যাবে, সমাধান করা যাবে। তখন আমি এটা কোট করছি যে তুমি পূর্ব পাকিস্তানের ব্যাপারে তোমার প্রস্তাব কি? ভুট্টো বলেছে, ইস্ট পাকিস্তান ইজ নো প্রবলেম, উইল হ্যাভ টু কিল সাম 20,000 পিপল অ্যান্ড অল উড বি ওয়েল। ইয়াহিয়া খানের পক্ষ থেকে আইএসআই এবং অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সিস তাদেরকে বলা হলো, তোমরা গোপন সার্ভে করে দেখো যে আমরা যদি নির্বাচন দেই তাহলে কার জেতার সম্ভাবনা। তখন ছিল পশ্চিমাঞ্চলে ছিল পিপিপি মূলত, আর এদিকে ছিল মুসলিম লীগ, আওয়ামী লীগ। মুসলিম লীগও তখন পর্যন্ত মোটামুটি নামে ছিল, খুব বেশি প্রভাব ছিল না। তারপরে অ্যান্টি আওয়ামী লীগ একটা ফ্যাকশন, বিভিন্ন দল নিয়ে তারাও ছিল। এখন ইন্টেলিজেন্সের এই লোকগুলো হয় ইয়াহিয়া খানকে সন্তুষ্ট করার জন্য, অথবা তাদের মনে আমাদের বাঙালিদের বিরুদ্ধে যে ঘৃণা, আক্রোশ, সে কারণে মূলত এরা পশ্চিমা অফিসার, তারা রিপোর্ট দিল যে ভোটাভুটি হলে আওয়ামী লীগ জিততে পারবে না এবং সংখ্যাগরিষ্ঠ লোক পাকিস্তানের পক্ষে, যে পাকিস্তান অবিভক্ত থাকুক, এই ধরনের রিপোর্ট দিল। অবশেষে 1970 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত পাকিস্তানের সাধারণ নির্বাচন। সব হিসেব পাল্টে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ, কিন্তু এই ফলাফল মেনে নিতে পারেনি পশ্চিমা শাসক গোষ্ঠী। জাতির জনক বঙ্গবন্ধু জানতেন যে পাকিস্তানিরা কোনো দিন বাংলার ভাগ্য নিয়ন্তা হোক, বাঙালি পাকিস্তানের শাসনকর্তা হোক, প্রধানমন্ত্রী হোক, এটা পাকিস্তান চায় না। যদিও বারবার বঙ্গবন্ধুকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে বলেছিল, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছেন এবং সেগুলো হচ্ছে ভিন্নভাবে। কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে একজন পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে, এটা পাকিস্তান কখনো কল্পনা করেনি। শুরু হয় সেই গণহত্যার পরিকল্পনা বাস্তবায়নের নীল নকশা। 28শে ফেব্রুয়ারি 1971 খুব লক্ষণীয়। সোয়াত নামের একটি জাহাজ 10,000 টন অস্ত্র গোলা বারুদ নিয়ে চট্টগ্রামে বঙ্গোপসাগরে
চট্টগ্রামের বহির্নোঙরে আসে এবং সেটা পরের দিন বোধহয় মার্চের 1 তারিখই চট্টগ্রাম বন্দরে বার্দিং করে। এখন বার্দিং করার পরে যখন অস্ত্র গোলাবারুদ আনলোডের প্রশ্নটা ওঠে তখন কিন্তু ডক শ্রমিক যারা সবাই বাঙালি তারা এটা বলছে আমরা কিছুতেই অস্ত্র গোলাবারুদ আনলোড করতে দেব না। তারা এটা বুঝতে পারলো যে অস্ত্র গোলাবারুদগুলো আমরাই তাদের গোপনে জানালাম এবং রাজনৈতিক নেতারা নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগের তারা নেতৃত্ব নিয়ে এই অস্ত্র গোলাবারুদ যেন আনলোড করা না হয় সেই ব্যাপারে মানুষের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করে, যার ফলে মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। পাকিস্তান সরকার প্রচার করলো যে অস্ত্র গোলাবারুদ এবং সৈন্য আমরা পাঠাচ্ছি, যেহেতু ভারত পূর্বাঞ্চলের সীমান্তে অনেক সৈন্য সমাবেশ করছে, যে কোনো সময় তারা পূর্বাংশ আক্রমণ করতে পারে। এই অজুহাত দেখিয়ে তারা অস্ত্র গোলাবারুদ পাঠালো এবং সৈন্য নিয়ে আসলো। তো দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তার একটা এক্সকিউজ দিল। ভারত সীমান্তে খবর নিয়ে দেখলাম আমরা, যেহেতু আমি ইপিআরে সীমান্তের সব খবর মোটামুটি আমার অঞ্চলে আমি পাচ্ছিলাম এবং আরও অন্যান্য যে সমস্ত সেক্টর ছিল, সিলেট সেক্টর, তারপরে নর্থ বেঙ্গলে দিনাজপুর সেক্টর, ওদিকে যশোর সেক্টর, বিভিন্ন সেক্টর থেকে খবর নিয়ে দেখলাম যে কোথাও কোনো ভারতীয় সৈন্যের বিন্দুমাত্র মুভমেন্ট নাই, কোনো সমাবেশ নাই। তখন আমার মধ্যে আর কোনো ডাউট রইল না, সন্দেহ রইল না, যেটা আসলে বাঙালিদের বিরুদ্ধেই ব্যবহৃত হবে। And I'm sure it will be very big public pressure. 1 মার্চ 1971 ইয়াহিয়া কোনো আলোচনা ছাড়াই 3রা মার্চের পূর্ব নির্ধারিত সাধারণ পরিষদের অধিবেশন স্থগিত করেন। বঙ্গবন্ধু 6 দফা ভিত্তিক সংবিধান যে প্রণয়ন করার উদ্যোগ নিয়েছিলেন তিনি জানতেন এটা পাকিস্তান গ্রহণ করবে না, এবং পাকিস্তান যখন বঙ্গবন্ধু যখন শপথ নিল 6 দফা নিয়ে যখন তিনি কোনো আপোষ করবেন না এটা যখন তিনি প্রকাশ করলেন তখনই পাকিস্তান এটা ষড়যন্ত্র শুরু করলো এবং ষড়যন্ত্র শুরু করে 3রা মার্চের অধিবেশন স্থগিত করে দিল। এবং 1 মার্চ আমরা হোটেল পূর্বাণীতে জাতির পিতা আমাদের সাথে সংসদীয় কমিটির বৈঠকে সেখানে যখন আমরা এই ঘোষণা শুনলাম দাবানলের মতো আগুন জ্বলে উঠল, মানুষ পাকিস্তানের পতাকা পুড়িয়ে দিল, রাজপথে নেমে এলো। 1 মার্চে ইয়াহিয়া কর্তৃক জাতীয় সংসদ অধিবেশন স্থগিত করার পর সেদিন থেকে জনতা বিক্ষোভে ফেটে পড়ে। বঙ্গবন্ধুর হোটেল পূর্বাণীতে উনিও কিছুটা আঁচ করতে পেরেছিলেন। উনি হোটেল পূর্বাণীতে সাংবাদিক সম্মেলন করতেছিলেন। আমরা বায়তুল মোকাররমে আব্দুল কুদ্দুস মাকন সহ বিশ্ববিদ্যালয় থেকে আর আমি আসছিলাম জগন্নাথ কলেজ। আমরা একসাথে ওখানে পাকিস্তানি পতাকা পোড়াইয়া বঙ্গবন্ধুর কাছে গেলাম যে আমরা এখন কী করব। উনি বললেন যে তোমাদের কাজ তোমরা করো, আমার কাজ আমি করতেছি, আন্দোলন অব্যাহত থাকবে। যেদিন ঘোষণাটা হলো পাকিস্তান রেডিও থেকে যে 3 তারিখে অধিবেশন স্থগিত, সারা পূর্বাঞ্চল আজকের বাংলাদেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। গণহত্যার নীল নকশা বাস্তবায়নে ইয়াহিয়া বেছে নেন আলোচনার নামে কালক্ষেপণের কৌশল। একদিকে চলে আলোচনা আর অন্যদিকে চলে গণহত্যার পরিকল্পনা। I've already answered, but discussion is going on about the political situation of this country, and discussion will continue. এদিকে পূর্ব পাকিস্তানের মানুষের তখন একটাই দাবি, স্বাধীনতা। 7 মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু এক ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার ডাক দেন। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। প্রত্যেকদিনই বঙ্গবন্ধু আলোচনা শেষে আমাদেরকে বলতেন যে ইয়া খান সময় নিচ্ছে, আমারও সময়ের দরকার, ইয়া খানের সময় আমি বিচ্ছিন্নতাবাদী হব না, আমি যখনই আমাকে আক্রমণ করবে তখনই আমি স্বাধীনতা ঘোষণা করব। এবং জাতির বঙ্গবন্ধু সেই সুচিন্তিত বিশ্ববিখ্যাত ভাষণ, একদিকে স্বাধীনতার ঘোষণা, আরেকদিকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে আখ্যায়িত না হওয়া, 4টি শর্ত আরোপ করে মার্শাল ল প্রত্যাহার করো, সেনাবাহিনী বেরাকে নিয়ে যাও, নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করো, এবং এই যে কয়েকদিনে গণহত্যা হয়েছে তার বিচার বিভাগের তদন্ত করো। এইটা করে তিনি পাকিস্তান ভাঙার দায়িত্ব নিলেন না। অপরদিকে বললেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পাকিস্তানি সামরিক বাহিনীর একটি গোপন নথিতে 7ই মার্চ সম্পর্কে এই কথা বলা হয়েছে যে
শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে গেলেন, কিন্তু অত্যন্ত সুচতুরভাবে, এমনভাবে যে আমাদের এটা শোনা ছাড়া অ্যাকশনে যাওয়ার উপায় ছিল না সেই মুহূর্তে। তাই বলে থেমে থাকেনি ষড়যন্ত্র, বরং তা সামরিক জান্তার ক্ষোভকে আরও বাড়িয়ে তোলে। আর সেই ক্রোধের আগুনের উত্তাপ অনেকটাই টের পাচ্ছিলেন সেনাবাহিনীতে কর্মরত বাঙালি কর্মকর্তারা। আমি এর মধ্যে আমার জন্য নিজেই একটা প্রস্তুতি শুরু করলাম যখন বুঝতে পারলাম যে অস্ত্র গোলা বারুদগুলো আমাদের বিরুদ্ধে ব্যবহারের জন্যই তারা আনছে, এবং তারা যখন সৈন্য সংখ্যা বাড়াবে, দুটা রিজার্ভ ডিভিশন থেকে সৈন্য নিয়ে আসতেছে, তার অর্থ এখানে বড় ধরনের একটা সামরিক অভিযান হবে। সেই অভিযানের লক্ষ্য কি হতে পারে? ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে চট্টগ্রাম থেকে বারবার সিগন্যাল দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বকে যে আমরা এখন কি করব। তখন আমি চট্টগ্রামের আওয়ামী লীগের প্রেসিডেন্ট এমআর সিদ্দিকীর সাথে যোগাযোগ স্থাপন করি এবং আমি বললাম চট্টগ্রাম শহর আমি মুক্ত রাখতে পারবো দখল করার পরে 2 সপ্তাহের মতো। এই সময়ের মধ্যেই বঙ্গবন্ধু যেন তার আগেই ঢাকা থেকে, যখনই উনি বুঝতে পারবেন ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসেন, তার সহযোগিতা নিয়ে এখানে আমরা তার নিরাপত্তা দেব, ডিফেন্স দেব, পুরোটাই করব। আমাদের যে সৈন্য আছে সেটা দেওয়া সম্ভব। বিশেষ করে আমরা যখন এয়ারপোর্টটা দখল করে ফেলবো, তাহলে তারা প্লেনে করে কোনো সৈন্য পাঠাতে পারবে না। আমি তাকে অনুরোধ করলাম যে আপনি ঢাকা গিয়ে বঙ্গবন্ধুকে আমার এই পরিকল্পনার অংশটুকু বলেন। এমআর সিদ্দিকী সাহেব আমার সাথে আলাপ আলোচনা করে পরের দিনই ঢাকা চলে আসলেন জহুর আহমদ সাহেবকে সাথে নিয়ে, যিনি পরবর্তীতে বঙ্গবন্ধুর সময় শ্রমমন্ত্রী হয়েছিলেন বা স্বাস্থ্যমন্ত্রী, আমার ঠিক খেয়াল নেই এই মুহূর্তে, সম্ভবত স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন। এসে বঙ্গবন্ধুকে সব বললেন। উনি যেহেতু আমাকে চিনতে পেরেছিলেন আমার বাবার সূত্রে এবং ছাত্র হিসেবে ওখানে পড়েছি, উনি শুধু এইটুকুই বললেন যে ঠিক আছে, আমি সময় মতো তোমাদেরকে জানাবো যে আমি কখন আসতে পারবো বা কি করব। তো রফিক যে পরিকল্পনা করছে সেজন্য তার পরিকল্পনায় অব্যাহত থাকুক, তোমাদের সাথে যোগাযোগ রাখুক। উনি ফিরে এসে আমাকে সব জানালেন। বঙ্গবন্ধু তো চেয়েছিলেন একটা নেগোশিয়েটেড সেটেলমেন্ট। একদিকে আমরা স্বাধীনতার কথা বলছি, অন্যদিকে উনি নেগোশিয়েট করছেন, আলোচনা করছেন, এবং উনি এটা বলেছেনও যে সবচাইতে কম রক্তপাতে লক্ষ্য অর্জন করতে পারে সেই সফল নেতা। তো অপারেশন সার্চ লাইট যেটা ইমপ্লিমেন্ট করলো পাকিস্তান আর্মি 25শে মার্চ মাঝরাতে, সেটার প্ল্যান কিন্তু 17-18ই মার্চ হয়ে গেছে বলে এখন আমরা জানি, এবং এইটা বঙ্গবন্ধুর অজানা ছিল এটাও বলা যাবে না। কিন্তু উনি শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এবং এখন ঘটনাক্রমে আমরা যেটা জানতে পারছি যে 25শে মার্চ সন্ধ্যায় ইয়াহিয়া যখন গোপনে ঢাকা ছেড়ে চলে যান, এটা জানতে পেরেই বঙ্গবন্ধু বুঝে নেন যে আক্রমণটা আসছে। জেনারেল ওসমানী 22 তারিখে জিজ্ঞাসা করেছিল যে আগামীকালকেই কি গণহত্যা শুরু হবে, বঙ্গবন্ধু উত্তর দিয়েছিলেন না। তখন জেনারেল ওসমানী বলেছিলেন যে 23শে মার্চ পাকিস্তান দিবস, এই দিনটা তো তারা বেছে নিতে পারে। তখন বঙ্গবন্ধু বলেছিলেন ওদের জন্য কোনো দিনক্ষণ ঠিক নাই, আমার ধারণা ওরা 25শে মার্চ গণহত্যা শুরু করবে। মানসিকভাবে ছিল যে, এবং আমাদের হিসাবের ভিতরেও ছিল যে একটা জায়গাতে আসবে যখন এই অসহযোগ আন্দোলন তো চলতে পারে না। অসহযোগ আন্দোলন একটা জায়গাতে যে কারোর না কারোর নার্ভ ভাঙবে, তা আমাদের তো নার্ভ ভেঙে কোনো অল্টারনেটিভ নাই। আমাদের জনগণকে নিয়ে অসহযোগ আন্দোলন করে তাদেরকে পর্যুদস্ত করার ভিতর দিয়ে আমাদের নেগোসিয়েশনসে যদি সমাধান হলো তো হলো, আর যদি না হয় তাহলে যদি হয় তো তখনও তো আমাদের নার্ভস নষ্ট করতে পারবো না, কিন্তু ওদের নার্ভ নষ্ট করতে পারবে, কারণ ওদের অপশন আছে, ওরা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে অস্ত্র নিয়ে। অতএব সেই সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমার সাথে আমার এক বন্ধু মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মুসলিম, পরবর্তী মেজর, বাঙালি অফিসার, আমরা খাওয়ার টেবিলে বসছি। আমি মাত্র হয়তো খাইনি, মাত্র হয়তো খাওয়াটা নিয়েছি মুখের এখানে, এমন সময় গাড়ির আওয়াজ শুনলাম।
তো আমি আওয়াজটা শুনেই খাওয়াটা বন্ধ রাখলাম। গাড়ি থামার পরেই তারা দুজন আমার ডাইনিং টেবিলের এখানে চলে আসলেন। দুজন দেখলাম যে খুব নিঃশ্বাস নিচ্ছেন দ্রুত, একটু নার্ভাস মনে হলো, শঙ্কিত, চিন্তিত। তাই বললাম বসুন, আমাকে বলুন কি ঘটেছে। নিশ্চয়ই আলোচনা ব্যর্থ হয়েছে, আমি নিজেই বলতেছি। তখন কায়সার সাহেব এবং জাফর সাহেব বললেন যে তারা ঢাকা থেকে খবর পেয়েছেন ইয়াহিয়া গোপনে ঢাকা ত্যাগ করে চলে গেছেন, তার উপদেষ্টা যারা এসেছিলেন তারাও গোপনে ঢাকা থেকে চলে গেছেন, এবং সন্ধ্যার মধ্যেই পাকিস্তানি অবাঙালি সৈন্যরা তাদের রাতের খাওয়া খেয়ে ফেলেছে। খেয়ে বিভিন্ন যানবাহনে মেশিন গান, এলএমজি ফিট করছে, মর্টার ফিট করছে। শহরে আসার জন্য সবাই প্রস্তুত, যে কোনো সময় শহরের দিকে তারা রওনা দেবে, ট্যাঙ্ক এবং সৈন্যবাহিনী সব মিলিয়ে। চব্বিশে মার্চ রাত্রে আমার কাছে টেলিফোনে একটা মেসেজ আসে, আননোন টেলিফোন, অজানা, যে আগামীকালকে রাত 12টার মধ্যে ক্র্যাকডাউন হবে 0 আওয়ারে, মানে 12টা 1 মিনিটে। আপনাদের নেতাকেও মেরে ফেলবে, আপনাদেরকেও মেরে ফেলবে সবাইকে। এই খবরটা শোনার পরে আমি বঙ্গবন্ধুর বাড়িতে যাই। পূর্ব থেকে আমাদের নেতা বিএলএফের সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, শেখ ফজলুল মনি তাদেরকে বলা ছিল। তখন আমি রাত 8:30 এটা মেসেজ পাইছি, 8:30 বঙ্গবন্ধুর বাসায় গেছি। বঙ্গবন্ধু একটা সেন্ডো গেঞ্জি গায়ে একটা লুঙ্গি পরা ছিলেন, ওনার হাড়ের মধ্যে কিছু টাকাও ছিল। 1971 ফেব্রুয়ারি মাসের 18 তারিখে মনি ভাই, সিরাজ ভাই, রাজ্জাক ভাই, আমি আমাদের 4 জনকে ডেকে ঠিকানা মুখস্থ করিয়েছেন। সানি ভিলা, 21 নম্বর রাজেন্দ্র রোড, নর্দার্ন পার্ক, ভবানীপুর, এই হলো তোমাদের ঠিকানা। যুদ্ধ শুরুর আগে, লুঙ্গি পরার আগে থেকে ইশারা ছিল, হানিফ সাহেবকে বলে দিলেন ওনার যে পিএস, যে রব আসলে তাদেরকে নিয়ে এখানে উঠাবা। তো ওনার যে টয়টা গাড়িটা ছিল, ওই গাড়ির মানে গ্যারেজের উপরে ছিল একটা রুম, ওখানে গাড়ি চালকরা থাকতো। তো আমার হানিফ ইশারা দিলেন যে ওখানে চলে যান। আমি গেলাম একটা মাদুর পিছানো, সেখানে আমরা সবাই বসলাম, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, শেখ ফজলুল মনি, আমরা বসলাম। বসার পরে আমি বললাম ঘটনাটা। তখন উনি বললো যে, আমরা বললাম যে আপনাকে আমরা নিতে এসেছি, আপনি আমাদের সাথে যাবেন। বলেন আমি তোমাদের সাথে যাব না, আমার ব্যবস্থা আমার করা আছে, তোমরা তোমাদের মতো করে মানে যেখানে যাওয়ার চেষ্টা করো। উনি উঠে, আমি বললাম যে আমার সাথে 7 জন বাঙালি সেনাবাহিনীর লোক আছে, তাদের কাছে চাইনিজ আর্মস অটোমেটিক। তো আমারে কপালের মধ্যে চুমা খেয়ে বললেন যে বেঁচে থাকলে আবার দেখা হবে। উনি ওই ওনার লুঙ্গির ইয়ে থেকে, ভাঁজ থেকে 14,000 টাকা বাইর করে আমাকে দিলেন। যাই ছিল হাতে ওইটাই দিয়ে দিলেন আমাকে। সেই দিনে বঙ্গবন্ধুর কাছ থেকে বিদায় নিলাম। তারপরে যখন আমাদের বাংলাদেশের প্রখ্যাত শিল্পপতি জহুরুল ইসলাম সাহেবের কাছ থেকে একটা গাড়ি নিয়ে আমি এবং মনি ভাই সে গাড়িতে করে যাচ্ছি, রাস্তায় রাস্তায় ব্যারিকেড, আমরা ব্যারিকেড, পাবলিক রাস্তায় রাস্তায় ব্যারিকেড, গাড়ি আর চললো না, পায়ে হেঁটে আমরা প্রথমে একটা প্রেসে গেলাম, স্বাধীনতার ঘোষণা সম্বলিত সেই ঘোষণাটা প্রেস থেকে বের করলাম। তারপর মনি ভাই আর আমি আরামবাগে এই মনি ভাইয়ের বাসভবনে আমরা থাকলাম, এবং সেখানে 12টার সময় হত্যাযজ্ঞ শুরু হলো। 25শে মার্চের ওই সময় আমার রাত্রে ডিউটি ছিল। আমি দৈনিক ইত্তেফাকের বার্তা বিভাগের সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলাম। তো আমার নাইট ডিউটি ছিল। এর মধ্যেই আমরা খবর পাচ্ছিলাম যে ঘটনাগুলো খুব বিপর্যয়ের দিকে যাচ্ছে। চারিদিক থেকে টেলিফোন আসছে যে টক কি হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল, ইয়াহিয়া খান কি চলে গেছে, ভুট্টো কি চলে গেছে, এই সমস্ত কথাবার্তা তখন চলছিল। তখন আমার স্পষ্ট মনে আছে রাত্রি 10:35 রেডিও পাকিস্তান ঢাকা সেটার যে প্রচার সেটা 10:30টায় শেষ হয়ে যায়। 10:35 একটা টেলিফোন এলো আমার কাছে যে আমি রেডিও পাকিস্তান ঢাকা অফিস থেকে বলছি, আমাদের এখানে
পাক আর্মি কিছু জিনিসপত্র রেখে গেছে সম্ভবত দেয়ালের কাছে, এবং এগুলো খুব ভয়ঙ্কর জিনিস। তা আমার মনে হয় যে আপনারা একটু সাবধানে থাকবেন, একটা কোনো অঘটন ঘটার আশঙ্কা আছে। 25 তারিখে আমি এবং আমার কয়েকটা বন্ধু মিলে আমরা একটা সিনেমা দেখতে গিয়েছিলাম, আমার মনে আছে এখন। সিনেমা দেখে আমরা যখন বের হয়েছি তখন থমথমে ভাবছিল 25 তারিখ। 25শে মার্চ সন্ধ্যায় ইয়াহিয়া গোপনে ঢাকা ত্যাগ করেন, আর তখনই সামরিক বাহিনী শুরু করে অপারেশন সার্চ লাইট। বাতাসে ভেসে আসে অশনি সংকেত। ছাত্র জনতা রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিয়ে গড়ে তোলে প্রতিরোধ। খবর আসে রাজারবাগ পুলিশ লাইনে। বাঙালি পুলিশ সদস্যরা গড়ে তোলে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ। আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীর কাছে সেই প্রতিরোধ বেশিক্ষণ টেকে নেই। তখন মনে হচ্ছিল যে একটা কিছু হতে যাচ্ছে। এই জন্য বলছি যে রিক্সা গাড়িও ছিল না, তখন তো আমরা হেঁটে হেঁটে আসছিলাম ওখান থেকে, মধুমিতা থেকে হেঁটে হেঁটে ধানমন্ডি ওখানে আসলাম। গাড়ি চলছে, খুব থমথমে ভাব, কেউ কিছু জানে না, আমি জানি না কি হতে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে একটা কিছু হবে হঠাৎ করে। যাই হোক, তারপর রাতে বাসায় গেলাম, যে ঘুমাতে গেলাম। আমার সাথে আমার একটা বন্ধু ছিল, সে এখন মারা গিয়েছে। ও আর আমি ঘুমিয়ে আছি। আমরা রোড নম্বর 19 নম্বর রোডে ছিলাম, ধানমন্ডিতে, আবাহনী মাঠের ঠিক অপোজিট। তখন আবাহনী মাঠ ছিল না। যাই হোক, তারপরে হঠাৎ করে শব্দ শুনতে পেলাম, শব্দ, বন্দুকের শব্দ, হ্যাঁ, কামানদারের শব্দ, ভীষণ বিকট শব্দ, গোলাগুলির শব্দ। শুনে আমরা বের হলাম, মানে দরজা খুলে বের হলাম। বের হয়ে খুব শব্দ শুনতেছি। এরপরে একে একে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইপিআর, ধানমন্ডি সহ পুরো ঢাকা শহরে চলে নির্বিচারে গণহত্যা। রেডিও ছিল না পাশে, আমার সাথে রেডিও ছিল না। ঘরের ভেতরে, যে এটা বাইরে ছিল, ঘরের ভেতরে যে রেডিও শুনলাম যে এরকম আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, মার্শালও জারি করা হয়েছে, এবং কেউ যেন বের হবে না, বের হলে দেখা মাত্র গুলি করা হবে, এ ধরনের। সিরাজ ভাই বললেন যে এক কাজ করো, ইত্তেফাক তো খুব একটা নিরাপদ হবে বলে মনে হয় না, ওপর তলাটা, তখন ইত্তেফাক কনস্ট্রাকশন হচ্ছে, নিচে মেশিন রুমে চলো, মেশিন রুমে গিয়ে আমরা পত্রিকা যেভাবেই হোক বের করতে হবে। আমরা যখন ছাপাঘরে যাই, উপরের ছাপাখানায়, এবং উপরটা তখন অন্ধকার করে দিই, কারণ ইতিমধ্যেই কয়েকবার আক্রান্ত হয়েছিল আশেপাশের সব জায়গায়। আমরা আর্মি কনভয়ের শব্দ শুনতে পাচ্ছিলাম বিভিন্ন সময়, চারপাশ দিয়ে যাচ্ছে। আমার 25শে মার্চে ডিউটি শুরু হয় রাত 8টা থেকে। আমাদের ডিউটি 12 ঘন্টা ছিল, রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত। আমি ঠিকমতো ডিউটিতে যাই। যাওয়ার পরে থমথমে ভাব, সমস্ত হসপিটাল থমথমে ভাব, রাস্তা প্রায় ফাঁকা। 12:30 থেকে তো গোলাগুলি শব্দ। তখন তো অ্যালার্ট হয়ে গেলাম যে সেই গোলাগুলি শব্দ কিন্তু আমাদের পুরানো ঢাকার দিকে না, সব কিন্তু নতুন ঢাকার দিকে, বুঝছেন? ঢাকা মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি এরিয়ার শব্দগুলো সব শুনতে পাচ্ছিলাম। তখনই আমাদের যারা বস ছিলেন আমাদেরকে বললেন, বি অ্যালার্ট, তোমরা ক্যাজুয়ালিটি ওয়ার্ডটা ঠিক করে রাখো, ক্যাজুয়ালিটি ওয়ার্ড আসতে পারে। আমি আমার মেট্রনকে ডেকে আমি বললাম, তোমরা একটু ঠিক করো। আমার সুপারিনটেন্ডেন্ট যিনি ছিলেন উনিও আমাকে বললেন, একটু খেয়াল রাখো। ভোর 4টা, বোধহয় 4:30, এই আমি লাশ শুরু করলাম। বাবা, 4:30 থেকে প্রথম 2টা, তারপরে আরও 2টা। তো আমার এতগুলো বেড ছিল না রাখার জন্য, আমি লাশটা বারিন্দাদের মধ্যে রাখলাম সাজিয়ে। 6টা ওদেরকে পাঠাইলাম পোস্টমর্টম, যেতে আমাদের মর্গে। তো মর্গে এসে 10টার বেশি পর্যন্ত জায়গা হয় না, তাদের আসলে সারার জায়গা তো নাই। আগেরগুলো আছে আর এখন এগুলো জায়গা হচ্ছে না।
সাতটার সময় তো আর আমার উপায় নাই, আসতেছেই আসতেছে, লোকে আসতেছে, ইয়ং ছেলেগুলা তারা নিয়ে আসতেছে, স্যার দেখেন স্যার দেখেন। আমি যতগুলো রুগী পাইছি, যতগুলো লাশ সবগুলো মৃত। কোথা থেকে নিয়ে আসছে কেউ বলছে সদরঘাট থেকে আসছে, কেউ বলছে ইসলামপুর থেকে নিয়ে আসছে, কেউ বলছে আমরা থেকে নিয়ে আসছি আপনার নওয়াবপুর থেকে। এখন তো বুঝেন, এখন তো আমার তো পালপিটেশন শুরু, এখন আমার 8টার সময় ডিউটি শেষ, এখন কেউ বয়স আসতেছে না, কারফিউ জারি হয়ে গেছে অলরেডি। তারপর না আসাতে তখন তো আমিও রিলিফ পাচ্ছি না, আমি যেতে পারতেছি না। আমি পুরা সকাল 11টার সময় আমি রিলিফ পেলাম। আমার যে রিলিভার যাকে, তাকে আমি অ্যাম্বুলেন্স পাঠিয়ে তার বাড়ি থেকে তাকে নিয়ে আসছিলাম। আমরা ইমার্জেন্সি মেডিকেল অফিসার আমরা ছিলাম 3 জন, বুঝছেন, রোটেটরি করতাম, বুঝছেন। এই 3 জনের মধ্যে আমরা কন্টিনিউয়াসলি ডিউটি করছি। লাস্ট তো একটা পর একটা আসতেছে, দিনে আসতেছে, রাত্রে আসতেছে, কোনো হিসাব তো নাই। পাশেই 19 নম্বরে আমার ভাগনা থাকতো, ওই ভাগনা আসছে, বললে মামা চলো আমরা যাই, আমরা একটু দেখে আসি। একটু ভয় ছিল, তাও একটু বের হলাম, বের হয়ে হেঁটে হেঁটে গেলাম, বলাকা পর্যন্ত হাঁটলাম 19 নম্বর রোড থেকে। তারপর আমরা ভাবলাম যে ইকবাল হল তখন নাম ছিল, সার্জন জাহুল হক যে এখন, ওখানে গেলাম। ওখানে যে আমি নিজের চোখে দেখলাম আমার বন্ধু সোয়েল সায়েন্সে পড়তো জাফর, তার বডিটা দেখলাম, তার স্তূপ, কয়েকটা বডির স্তূপ দেখলাম, অনেকগুলো বডির স্তূপ, রক্ত। রক্ত দেখলাম, বিভিন্ন জায়গায় রক্তের দাগ রয়ে গেছে সিঁড়িগুলোতে। তারপর ফুলার রোডে গেলাম, ব্রিটিশ কাউন্সিলের ওখানে। ফুলার রোডের ভেতরে একটা ছোট জায়গা ছিল, যেখানে অনেক ওখানকার বস্তির মতো, সেখানে অনেকেই থাকতো, খুবই হতদরিদ্র লোক। কেউ হয়তো ভিক্ষা করে, কেউ কী কাজ করে আমি জানি না, বাড়ি নেই, ছোট 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 স্লামস। তারপর ওখানে দেখা গেল যে ওরা অনেক বডি, আমি নিজ চোখে দেখলাম শিশুদের, ছোট ছোট বাচ্চা, একটার উপর একটা ছোট ছোট শিশুদের অনেক বাচ্চা বসে আছে, ওরা স্তূপ বানিয়ে আছে, এবং বুঝতে পারলাম না কেন। তারপরে সূর্য সেন হলে গেলাম, সূর্য সেন বলছি জগন্নাথ হলে গেলাম। জগন্নাথ হলে গেলে কোনো বডি পাইনি, বডিদেরকে স্তূপ ওরা কবর দিয়ে দিয়েছিল। তবে কয়েকটা ঘরে গেলাম, ঘরে রক্তের দাগ দেখেছি, অনেক রক্তের দাগ, সিঁড়িতে রক্তের দাগ দেখেছি, কিন্তু ওখানে কোনো বডি ছিল না। আমার মনে হয় পরে শুনেছি যেটা ওরা খুঁড়ে বডিটা দিয়ে দিয়েছিল। সকালের দিকে যখন একটা হকার এসেছিল, সে জানতও না, সাইকেল নিয়ে এসেছিল, সে গুলিতে মারা গেল, তাকে হত্যা করা হলো। ওইখানে পড়ে ছিল তার লাশ বোধহয় 2 দিনের মতো। আমরা তখন বুঝলাম যে আর এখান থেকে বেরোনো যাচ্ছে না, কোনো দিকে যাওয়া যাচ্ছে না, কারণ আমাদের লাইন কাটার সব কিছু। 25শে মার্চের পরে আরেকটু এগিয়ে কোথা থেকে খাওয়াও পাওয়া যাচ্ছে না, কিছুই করা যাচ্ছে না, কোনো কিছু করার নেই সেই অবস্থায়। দুপুর নাগাদ, দুপুর 2:30-3টার দিকে একটা ট্যাঙ্ক এলো। ট্যাঙ্ক এসে আমাদের ওখানে মেশিনের ওপরে কিছু একটা ছড়িয়ে দিয়ে গেল আর কি। ছড়িয়ে দেওয়ার পরে একটা ট্যাঙ্ক এসে সোজা আমাদের মেশিন এবং অফিস লক্ষ্য করে ট্যাঙ্ক থেকে গোলা মারল, সঙ্গে সঙ্গে বাস্ট করলো একটা অফিস। সেখান থেকে আমরা কয়েকজন বেঁচে গেলাম। আমি কোনো মতে পাশের বাড়ি, আমাদের সবাই পাশের বাড়িতে এদিকে সেদিকে ছিটকে গেল, প্রত্যেকেই আমরা তখন বিচ্ছিন্ন হয়ে গেলাম। আমি তখন সোজা কোনো মতে বাড়িতে এলাম। সবাই দেখা গেল যে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে, যে এখান থেকে চলে যাচ্ছি, কারণ এখানে আর্মি আসবে, এবং এই ভয়ে, এই যে একটা ভয় ঢুকলো, মানুষ সত্যিকারের খুব ইনসিকিউর ফিল করলো এবং চলে যাওয়া শুরু করলো। এবং তার তো শুরু হলো কাফেলা, যেটা শুরু হলো যাওয়া।
ইতিহাসের এই জঘন্যতম গণহত্যা কোনোভাবে কি এড়ানো সম্ভব ছিল? প্রথম রাত্রে যেটা হয়েছে 25শে মার্চে সেটা হলো হত্যা, একেবারেই হত্যা। পরিষ্কার টিক্কা খানের একটাই কথা ছিল যে কোনো মানুষের দরকার নেই, এখানে শুধু মাটি হলেই হবে, আমরা মাটি চাই, মানুষ চাই না, দরকার নেই মানুষের। এইটা হচ্ছে টিক্কা খানের স্লোগান। মানে একদম উর্দুতে এরকম বলা, আদমি নেই মিট্টি চাহিয়ে। এটা এড়ানোর কোনো সম্ভাবনা, কোনো রাস্তাই আমি দেখছিলাম না, কারণ তারা গণহত্যার পরিকল্পনা করেই সৈন্য নিয়ে আসছে। তারা তো অ্যাভয়েড করার জন্য জিনিসটা করেনি, তারা হত্যা করার জন্যে এবং এটাকে জয় করার জন্যে তাদের এই ক্র্যাকডাউনটা হয়েছে। 2017 সালের 11ই মার্চ 25শে মার্চকে জাতীয় গণহত্যা দিবস পালনের প্রস্তাব জাতীয় সংসদে পাশ হয়েছে। আমাদের যে আইনে যেটা বলে যে সিস্টেমেটিক অ্যান্ড ওয়াইড স্প্রেড কিলিং, আর্সন, রেপ, এগুলো যদি মাস স্কেলে হয় এবং সেখানে এটা বিস্তৃত হয়েছে কিনা, আর মানে ওয়াইড স্প্রেড কিনা, বিস্তৃত জায়গাতে হয়েছে কিনা, কোনো আইসোলেটেড ঘটনা না, আর সিস্টেমেটিক। অতএব তারা কি চেয়েছিল সেই সিস্টেমেটিক ঘর? তো বললাম যে এটা তো ইয়া খান আর ভুট্টো 70 সালে বলেছে 20,000 লোক মেরে ফেললে কোনো অসুবিধা হবে না। বিচারপতি হাবিবুর রহমানের সেই কমিশন ও গণহত্যার কথা স্বীকৃত হয়েছে। এমনকি জামাত ইসলামের যে আমির আবুল আলা মওদুদি, তার ছেলে বাংলাদেশে এসে বক্তৃতা করে বলেছে যে 30 লক্ষ না 35 লক্ষ লোক শহীদ হয়েছে, এবং এটা জামাত ইসলামের প্রচার প্রোপাগান্ডায় সে 35 লক্ষর কথা উল্লেখ করেছে। এমনকি এহিয়া খান যে ভাষণ দিয়েছে, এহিয়া খান তার বক্তব্য আছে যে 30 লক্ষ লোককে হত্যা করব আর বাকিগুলিকে আমরা পদদলিত করব। সুতরাং এহিয়া খানের বক্তৃতার মধ্যে সেটা আছে। এবং যে খুনিরা পাকিস্তানের পাক বাহিনীর বলেছে যে আমরা কারোর কাছে জবাবদিহি নাই, পৃথিবীর কারোর কাছে আমাদের কৈফিয়ত দিতে হবে না লোককে হত্যা করার জন্য। 1971 সালের যুদ্ধের সার্বিক নৃশংসতা এবং পাকিস্তানের আত্মসমর্পণ বিষয়ক বিস্তারিত বিবরণের জন্য হামিদুর রহমান কমিশন নামক একটি বিচার বিভাগীয় কমিশন গঠন করে পাকিস্তান সরকার। কমিশন সেনাবাহিনীর সম্পর্কে অত্যন্ত সংবেদনশীল ছিল। কমিশনের প্রতিবেদনে নিহতের সংখ্যা খুব সামান্যভাবে তুলে ধরা হলেও একথা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক 25শে মার্চ এদেশে সংগঠিত হয়েছিল বিশ্বের ইতিহাসের এক জঘন্যতম গণহত্যা, যা ছিল 9 মাস ধরে দেশব্যাপী চালানো গণহত্যার সূচনা মাত্র। আর এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এখন সময়ের দাবি।